বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, পাওয়া অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি তোমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় পড়াচ্ছিলাম। নিউটনীয় বলবিদ্যার স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যন্ত আলোচনা করেছি। তো সেখানে আমরা শেষ বেগের দুটি সমীকরণ পেয়েছিলাম। সেই সমীকরণ থেকে আজ পড়ানো শুরু করব। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ যদি বস্তুগুলোর মোট গতিশক্তির পরিবর্তন না হয়, তাহলে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। সেক্ষেত্রে আমরা একটি চিত্র দেখেছিলাম। চিত্রে ছিল, দেখো, M2 এবং M1 এবং M1 ভরের দুটি বস্তু। M2 ভরের বস্তুটির আদিবেগ হলো v2i আর M1 ভরের আদিবেগ হলো v1i। বস্তুটি সামনের দিকে চলতে থাকে, চলতে চলতে একসময় কি হয়, একে অপরের উপর সংঘর্ষ বাধে এবং সংঘর্ষের পর তারা v2f, দ্বিতীয় M2 ভরের বস্তু v2f এবং M1 ভরের বস্তু v1f বেগে চলতে থাকে। তো সেক্ষেত্রে আমরা v1f অর্থাৎ M1 ভরের বস্তুর যে শেষ বেগ, সেই সমীকরণ বের করছিলাম। সমীকরণটি ছিল M1 - M2 বা M1 + M2 × v1i প্লাস 2M2 বা M1 + M2 × v2i। আর M2 ভরের বস্তুর শেষ বেগ ছিল v2f সমান 2M1 M1 + M2 v1i প্লাস M2 - M1 বা M1 + M2 × v2i। এই দুটো সমীকরণ আমরা পেয়েছিলাম। এখন আমরা কতগুলো বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বিশেষ ক্ষেত্রগুলোর এক নম্বর হলো, এক নম্বর যে শর্ত v1f এখানে দেখো v1i এবং v2i, অর্থাৎ দুটো বস্তুর আদিবেগ যদি সমান থাকে তাহলে কি হবে। দেখো, দুটো বস্তুর আদিবেগ যদি সমান থাকে সেক্ষেত্রে হবে কি, সমান বেগে প্রথম বস্তু যে বেগে যাবে পরের বস্তুটিও সেই যদি একই বেগে যায়, তাহলে কখনোই সংঘর্ষ হওয়া সম্ভব নয়। যেহেতু সামনের বস্তুটি যে বেগে যাচ্ছে পেছনের বস্তু যদি সেই বেগে যায়, তাহলে প্রতিনিয়ত কী হবে, সামনের বস্তু আগে থাকবে, পেছনের বস্তু পেছনেই থাকবে। সংঘর্ষ হওয়ার শর্ত হলো পেছনের বস্তুটি যদি সামনের বস্তুর থেকে বেশি বেগ না হয়, তাহলে তো সংঘর্ষ হবে না। তাহলে এক নম্বর যে শর্ত হলো v1i সমান v2i। যদি আদিবেগ দুটো সমান হয় তাহলে বস্তু দুটির মধ্যে কোনো সংঘর্ষ হবে না। তাহলে বস্তু দুটির মধ্যে কোনো সংঘর্ষ হবে না। কোনো সংঘর্ষ হবে না যদি v1i সমান v2i হয়, অর্থাৎ আদিবেগ দুটো যদি সমান হয়, তাহলে বস্তু দুটির মধ্যে কোনো সংঘর্ষ হবে না। দুই নম্বর শর্ত হলো বস্তু দুটির ভর যদি সমান হয়, অর্থাৎ এখানে M1 সমান M2, বস্তু দুটির ভর সমান, সেক্ষেত্রে কি হবে, বস্তু দুটির ভর যদি সমান হয়, আমরা এখানে v1f কে 1 নম্বর সমীকরণ এবং v2f কে 2 নম্বর সমীকরণ দ্বারা যদি সূচিত করি, তাহলে 1 নম্বর থেকে আমরা কি লিখতে পারি, দেখো, v1f সমান, দেখো M1 সমান যদি M2 হয়, তাহলে M1 এবং M2 দুটো যদি সমান হয়, তাহলে এখানে হয়ে যায় 0। M1 - M2, M1 এবং M2 সমান হলে
এই পদটা হয়ে যায় শূন্য। তাহলে কি থাকে 2m2m1 প্লাস m2 ইন্টু v2i। তো এখন যেহেতু এই দুটো সমান, তাহলে m1 সমান যদি m2 হয় তাহলে উপরে থাকে 2m2 আর নিচেও থাকে 2m2। সেক্ষেত্রে v1f সমান 2m2 কাটা যায়, থাকে v2i। আবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই যে v2f সমান কি পাবো দেখো, m1 আর এবং m2 যদি সমান হয় তাহলে এই পদটা থাকবে না, এই পদ থাকে। তো এখানে যদি m2 এর মান যদি m1 হয় তাহলে দেখো উপরে 2m1 নিচেও 2m1, তো 2m1 কাটা যায়, থাকে v1i। এই দুটো সমীকরণ থেকে আমরা এখন কি বলতে পারি যে v1f হলো m1 ভরের বস্তুর শেষ বেগ আর v2i হলো m2 ভরের বস্তুর আদি বেগ। তাহলে কি হলো, এখানে v2f সমান v1i, অর্থাৎ বস্তুটায় কি হয়, তারা নিজেদের মধ্যে বেগ বিনিময় করে। অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগের সমান। অর্থাৎ সমান ভরের দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে একটি বস্তু অপরটির বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ বস্তুদ্বয় বেগ বিনিময় করে। 2 নম্বর হলো এখানে কি হবে, বস্তুদ্বয় কি হয়, বেগ বিনিময় করে। তাহলে কি 1 নম্বর কি হলো দেখো, 1 নম্বর হলো বস্তু দুটি যদি একই বেগে চলতে থাকে, অর্থাৎ যদি তাদের বেগ যদি সমান হয়, আদি বেগ যদি সমান হয়, সেক্ষেত্রে কি হবে, বস্তু দুটির মধ্যে কোনো সংঘর্ষ হবে না। 2 নম্বর যে ক্ষেত্র, 2 নম্বর ক্ষেত্র হলো m1 সমান যদি m2 হয়, অর্থাৎ বস্তু দুটির ভর যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা সমীকরণ দুটো থেকে আমরা পাই v1f সমান v2i আর v2f সমান v1i, অর্থাৎ সেক্ষেত্রে বস্তুদ্বয় বেগ বিনিময় করে। 3 নম্বর যে বিশেষ ক্ষেত্র, 3 নম্বরের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে সংঘর্ষের পূর্বে m1 ভরের বস্তু যদি স্থির থাকে, m1 ভরের বস্তু যদি স্থির থাকে, m1 ভরের বস্তু স্থির থাকে, m1 ভরের বস্তুর আদিবেগ হলো v1i, তাহলে আদিবেগ 0, v1i হবে 0। v1i যদি 0 হয় তখন সমীকরণ আমরা কি পাচ্ছি দেখো, v1i যদি 0 হয় তাহলে এইটুক থাকবে না, তাহলে v1f সমান 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু v2i। আর v2f কি হবে, v1i 0, এইটুক বাদ, তাহলে থাকে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু v2i। এই দুটো সমীকরণ পেলাম কিসের ক্ষেত্রে, যখন v1i অর্থাৎ m1 ভরের বস্তুর বেগ যদি শূন্য হয়, এটার বেগ যদি শূন্য হয়, অর্থাৎ m1 ভরের বস্তুটি যদি স্থির থাকে, সেক্ষেত্রে আমরা এই দুটো সমীকরণ পাই। আবার যদি এই ক্ষেত্রেই যদি m1 সমান m2 হয়, m1 সমান m2 হয়, m1 সমান m2 মানে হলো ভর যদি সমান হয় এবং m1 ভরের বস্তু যদি স্থির থাকে, সেক্ষেত্রে আমরা পাই v1f সমান কি হবে, m1 সমান যদি m2 হয় তাহলে v1f হলো v2i। কিভাবে, এখানে m1 সমান হলো m2, তাহলে 2m2 কাটা যায়, থাকে v2i, v1f সমান v2i। আর v2f সমান কি হবে, এই দুটো যদি সমান হয় তাহলে এই মানটি হয়ে যাবে v2f হবে 0। তাহলে দেখো 3 নাম্বারটা হলো, যদি ধরো এই হলো দুটি বস্তু যদি এইদিকে যেতে থাকে, এই
এখন এই দ্বিতীয় বস্তু যদি স্থির থাকে, এটা স্থির, আর এটা যদি চলতে থাকে, তাহলে যে সংঘর্ষ হবে সেক্ষেত্রে দ্বিতীয় যে বস্তু এমন ভরের বস্তুর বেগ যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমরা সমীকরণ পাই v1f সমান এত এবং v2f সমান এত। আবার যদি বস্তু দুটির ভর সমান হয়, m1 সমান m2 হয়, সেক্ষেত্রে আমরা পাই v1f সমান v2i। v1f সমান v2i এই কথাটার অর্থ কি? v1f মানে হলো এই বস্তুটির m1 ভরের বস্তুর শেষ বেগ কী হবে? m2 ভরের বস্তুর আদি বেগের সমান, m2 ভরের বস্তুর আদি বেগের সমান। আর v2f হলো m2 ভরের বস্তুর শেষ বেগ শূন্য। যদি এটা যদি স্থির হয় আর এটা যদি গতিশীল থাকে, এটা স্থির এবং ভর যদি সমান হয়, সেক্ষেত্রে হবে কি, যখন এই নীল কালার যদি বস্তুটা সাদা কালার বস্তুর উপর আঘাত করে, তখন হবে কি যে এই বস্তুটি এই বস্তুর বেগে চলতে থাকবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে তার এই বস্তুটি এই বস্তুর বেগ নিয়ে চলতে থাকবে, আর এই বস্তু কী হবে? এই বস্তুটি থেমে যাবে। যেমন এটা যদি গতিশীল থাকে আর এটা যদি স্থির থাকে এবং এর ভর যদি সমান হয়, তাহলে এই বস্তুটা যে বেগে একে ধাক্কা দেবে, ঠিক সেই বেগে এই বস্তুটি সামনের দিকে চলে যাবে এবং এই বস্তুটা তখন স্থির হয়ে যাবে। এটা হলো 3 নম্বর বিশেষ ক্ষেত্র। এখন আমরা 4 নম্বর ক্ষেত্রে বিবেচনা করব। 4 নম্বর ক্ষেত্র হলো, যদি স্থির বস্তুর ভর গতিশীল বস্তুর তুলনায় অনেক গুণ বেশি হয়। যেমন এখানে এই বস্তুটার ভর যদি বেশি হয়, অর্থাৎ m1 is greater than m2 যদি হয়, সেক্ষেত্রে কি হবে? যেমন এই যে ধরি দুটো বস্তু, দেখো এইখানে m1টা হলো বড়, আর এই m2টা হলো ছোট, আর m1 হলো স্থির আছে। সেক্ষেত্রে কি ঘটনা ঘটে? এই বস্তুটা স্থির, তাহলে এই বস্তু কি হবে? এটা হলো m2 আর এটা হলো m1। তাহলে এই বস্তুকে m1 যদি বড় হয়, এই বস্তুটা যদি এই বস্তুকে ধাক্কা দেয়, সেক্ষেত্রে কি হবে? যদি ধাক্কা দিলে হবে কি, এই বস্তুটা কি হবে, তার v1f অর্থাৎ শেষ বেগ m1 ভরের এটার শেষ বেগ, এটা যদি অনেক বেশি ভারী হয়, তাহলে এটা স্থির হয়ে যাবে। আর এটা কি হবে, যে তার আদি বেগে এর যে বেগ ছিল সেই বেগে কি হবে, সেটা পেছনের দিকে চলে আসবে। আমরা এটা গাণিতিকভাবে দেখাই। দেখো, যদি খুব ভারী একটা বস্তু থেকে উপর যদি হালকা একটা বস্তু আঘাত করে, তাহলে কি হবে? সে আবার তার পেছনের দিকে ওই একই বেগে পেছনের দিকে চলে আসবে, কিন্তু যে বস্তুকে ধাক্কা দেবে সেই বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে v1f কি হবে? v1f সমান m2 বড়, m2 যদি অনেক বড় হয়, এটা যদি অনেক বড় হয়, m1 বড়, m1 যদি অনেক বড় হয়, সেখান থেকে m2 যদি বিয়োগ করি, তাহলে যে মান পাবো প্রায় m1 এর সমান একটা মান পাবো। আবার m2 যেহেতু ছোট, তাহলে এখানেও m1 থাকবে, অর্থাৎ এই দুটো কাটাকাটি হয়ে কি হয়, v1 v1i। প্রথম বস্তু যদি স্থির হয়, তাহলে এখানে আমরা পাচ্ছি 2m2 m1 প্লাস m2 ইন্টু v2i।
এখন আমরা দেখব যে 4 নম্বর বিশেষ ক্ষেত্র। 4 নম্বর বিশেষ ক্ষেত্রে আছে যদি m1 is greater than m2 হয়, অর্থাৎ m1 ভরের বস্তুটি যদি অনেক বড় হয়, যেমন এই বস্তুটার ভর অনেক বেশি আর m2 ভরের বস্তু ভর অনেক কম, আর হলো v1i 0, m1 ভরের বস্তুটি স্থির আছে, সেক্ষেত্রে গাণিতিকভাবে কি হয় দেখো, v1f সমান দেখো v1i যেহেতু শূন্য, তাহলে এই পদটা থাকে না, কি থাকে হলো দ্বিতীয় পদ 2m2 বা m1 প্লাস m2 আর v2y। তাহলে এই যে এখানে হলো 2m2 এর মান হলো অনেক ছোট এবং m1 অনেক বড়, তাহলে দেখো ছোট বাই হলো বড়, তাহলে যদি খুব ক্ষুদ্র একটা জিনিসকে যদি বৃহৎ একটা জিনিস দিয়ে ভাগ করা হয়, তখন আমরা পাই হলো 0 পাই, প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ v1f কি হয়ে যায়, প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যায়। v1f মানে হলো এই বস্তুটার m1 ভরের বস্তুর শেষ বেগ, m1 ভরের বস্তুর শেষ বেগ শূন্যের কাছাকাছি হয়ে যায়, শূন্যের কাছাকাছি থাকে, কারণ এই বস্তুটি অনেক বেশি ভারী থাকে, ভর যদি অনেক বেশি হয়। আর v2f কি হবে, v2f হবে দেখো v1i যেহেতু স্থির, তাহলে v1i এই পদটা শূন্য, আর m2 মাইনাস m1, তো m1টা হলো বড় আর m2 হলো ছোট, তাহলে এই মানটা কি হয়, বড় মান, এখানেও সেই বড় মান, এই মান যদি এখন কি হয় যে এখানে হয়, যেহেতু বড়টার আগে মাইনাস আছে এই কারণে মাইনাস হয়, আর কাটাকাটি হয়ে v2i হয়, v2i। তাহলে এই কথাটার অর্থ কি, দ্বিতীয় m2 ভরের বস্তুর শেষ বেগ হবে m2 ভরের বস্তুর শেষ বেগ হবে তার শেষ বেগ হবে m2 ভরের বস্তুর আদি বেগের সমান ও বিপরীত, অর্থাৎ কি হবে, এই ক্ষেত্রে হবে হলো যে যদি একটি ভারী বস্তু হয়, যেমন ধরো এটা হলো ভারী বস্তু অনেক বড়, এটা হলো m1 আর ছোট একটু এটা হলো m2, যদি এরকম অনেক ছোট হয়, সেক্ষেত্রে যদি ধাক্কা দেয় তখন হবে হলো এই বস্তুটি যেহেতু অনেক ভারী, এই কারণে v1fটা কি হয়, প্রায় শূন্যের কাছাকাছি শেষ বেগ, আর v2f এটা কি হয়, এর যে আদি বেগ ছিল সেই আদি বেগে আবার কি সংঘর্ষের পর আবার বিপরীত দিকে চলে আসে, অর্থাৎ মাইনাস v2i। এটা হলো 4 নম্বর বিশেষ ক্ষেত্র। যেমন একটি ভারী একটি বস্তুর উপর, অনেক ভারী একটি বস্তুর উপর যদি হালকা একটি বস্তু আঘাত করে, তাহলে হবে কি, এই বস্তুটি যেখানে আছে স্থিরই থাকবে, কিন্তু এই যে হালকা বস্তুটি এর তুলনায় অনেক কম ভারী বস্তুটি কি হবে, যে বেগে আসছিল ঠিক সেই বেগে পেছনের দিকে সরে যাবে। আমরা একটি উদাহরণের সাহায্যে বলতে পারি যে আমরা একটি ফুটবল যদি পৃথিবীর উপর নিক্ষেপ করি, বা পৃথিবীর উপর এই আমরা যেমন ড্রপ দেই, যদি ড্রপ দেয় তাহলে কি হয়, তাহলে পৃথিবী তো অনেক বড়, ভরের তুলনায় অনেক বড়, এই কারণে পৃথিবীর বেগ স্থির থাকে, অর্থাৎ ভারী বস্তুটির বেগ স্থির থাকে, কিন্তু হালকা বস্তুটি কি হয়, যে বেগে নিচের দিকে আসে ঠিক ওই বেগে আবার উপরের দিকে উঠে যায়, অর্থাৎ সে কি করে, তার আদি বেগের সমান বেগে পেছনের দিকে চলে আসে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি হালকা বস্তু যদি একটি থেমে থাকা ভারী বস্তুকে আঘাত করে, হালকা বস্তু যদি একটি থেমে থাকা ভারী বস্তুকে আঘাত করে, তাহলে হালকা বস্তুটি প্রায় একই বেগে বিপরীত দিকে ফিরে আসে এবং স্থির বস্তুটি স্থির থেকে যায়। এখন আমরা 4 নম্বর শেষ হলো, এবার 5 নম্বর বিশেষ ক্ষেত্র হলো যদি এবার m2 greater than m1 হয়, আর
V1F এটা তো জিরোই আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে V1Fটা কি হবে? দেখো এখানে যদি M2 এবার বড়, M2 যদি বড় হয়, এই অংশ বাদ 2M2, M2 বড়, M1 M2 V2I, তাহলে 2M2 বাই হলো এখানে থাকে হলো M2, তাহলে M2 M2 যদি কাটা যায়, দেখো M1 তো খুব ক্ষুদ্র, তাহলে নিচে থাকে M1 প্লাস M2 মানেই M2, আর উপরে হলো 2M2, M2 M2 কাটা যায়, থাকে হলো 2V21, 2V21 প্রায় 2V21, আর যদি V2F নেই তাহলে কি হবে? V2F হবে এই অংশ বাদ, যেহেতু V1I বাদ, তাহলে এই অংশ বাদ গেল, তাহলে এখানে M2 এর মান হলো, এবার দেখো M2 এর মান বড়, তাহলে M1 খুব ক্ষুদ্র হওয়ার কারণে এখানে M2ই থাকে, আর এখানেও খুব ক্ষুদ্র একটা জিনিসের সাথে যদি M2 যোগ করা হয় একই থাকে, অর্থাৎ V2I হয়, V2I। এখন এই কথাটার অর্থ কি? যে এবার হবে যে এই বস্তুটা M2টা বড়, আর এটা হলো M1, যদি আঘাত করে সেক্ষেত্রে কি হবে? আঘাত করলে ভারী বস্তু যদি কোনো স্থির হালকা বস্তুর উপর আঘাত করে, সেক্ষেত্রে দেখো যে V1F মানে এ কী হবে? এ যে বেগে আঘাত করে, অর্থাৎ এর যে বেগ ছিল, M2 ভরা বস্তুর যে বেগ ছিল তার দ্বিগুণ বেগে সামনের দিকে চলে যায়, আর M2 ভরের বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর শেষ বেগ এবং আদি বেগ সমান থাকে। এটাকে আমরা কি বলতে পারি? যে কোনো ভারী বস্তু থেমে থাকা হালকা বস্তুকে আঘাত করলে ভারী বস্তুর বেগ কার্যত অপরিবর্তিত থাকে, কিন্তু হালকা বস্তু ভারী বস্তুটির প্রায় দ্বিগুণ বেগে চলতে থাকে। যেমন আমরা যদি একটা ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করি, সেক্ষেত্রে কি হয়? আঘাত করলে ব্যাট কার্যত তার বেগের তেমন কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভারীটার তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু যেটা হালকা থাকে সেটা এই ভারী বস্তু যে বেগে আঘাত করে তার প্রায় দ্বিগুণ বেগে এ সামনের দিকে যেতে থাকে। এই হলো 5টি বিশেষ ক্ষেত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। এখন আমরা বলবো যে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ হলো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি বস্তুগুলোর মোট গতিশক্তি সংরক্ষিত না হয়, যদি বস্তুগুলোর মোট গতিশক্তি সংরক্ষিত না হয়, অর্থাৎ সংঘর্ষের পূর্বের ও পরের গতিশক্তি যদি সমান না হয়, সংঘর্ষের পূর্বের ও পরের গতিশক্তি যদি সমান না হয়, তখন এই ধরনের সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ।
আচ্ছা, তাহলে বস্তুর গতিশক্তি যেমন হাফ এম ভি স্কয়ার হাফ এম হাফ এম ওয়ান ভি ওয়ান স্কয়ার হাফ এম টু ভি টু স্কয়ার, এ দুটো হলো ইনিশিয়াল আদি, এ দুটো হলো ফাইনাল। এখন এই দুটোর সংঘর্ষের আগে এবং পরে যদি সমান না হয়, অর্থাৎ এখানে যদি সমান না হয়ে একটা বড় ছোট হয়, যদি অস্থির সংঘর্ষের ক্ষেত্রে একবার যদি গ্রেটার দ্যান হয় অথবা কী হবে, লেস দ্যান হবে, অর্থাৎ এটা একবার বেশি হবে অথবা কম হবে। যদি সংঘর্ষের পরে বেশি অথবা কম হয় সেক্ষেত্রে কি হবে, যদি কম হয় তাহলে এইখানে কিছু শক্তির প্রয়োজন হয়, সমান হতে গেলে কিছু শক্তির প্রয়োজন হবে। তো যদি কম হয় তাহলে দুই গতিশক্তির পার্থক্যটুকু তাপ হিসেবে উদ্ভূত হয় বা সংঘর্ষের ফলে বিকৃত বস্তুর বিভব শক্তি হিসেবে আবির্ভূত হবে। আর যদি সংঘর্ষের পরে গতিশক্তি পূর্বের গতিশক্তির চেয়ে বেশি হয় তাহলে সংঘর্ষের ফলে বিভব শক্তি মুক্ত হবে, তবে উভয় ক্ষেত্রে ভরবেগ ও মোট শক্তি সংরক্ষিত থাকবে। আমরা এখানে যদি M1 এবং M2 ভরের দুটি বস্তু V1I ও V2I বেগে চলে পরস্পরের সাথে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার পরে যদি উভয় বস্তুই VF বেগ নিয়ে যদি সামনের দিকে অগ্রসর হয় তখন এই ধরনের সংঘর্ষকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো M1 V1I প্লাস M2 V2I সমান M1 প্লাস M2 VF। এই যে VF এটা হলো মিলিত বস্তুর বেগ। আমরা অনেক সময় গাণিতিক সমীকরণের থেকে এখানে যে VF অর্থাৎ মিলিত বস্তুর বেগ, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই মিলিত বস্তুর বেগ বের করার ক্ষেত্রে এই সমীকরণ ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের আলোচনা সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো তোমাদের যদি বিষয়টি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।